ওয়েলকাম টু হালদার একাডেমি অনলাইন প্ল্যাটফর্ম। আমরা ক্লাস 10-এর যে নির্বাচিত টেক্সট বইটি রয়েছে তার অন্তর্গত একটি প্রবন্ধ পড়ছিলাম, যেটি শ্রী প্রান্থর লেখা, বা আমরা বলতে পারি নিখিল সরকারের লেখা। সেই প্রবন্ধটির নাম হচ্ছে হারিয়ে যাওয়া কালিকলম। তো আগের দিন আমরা এই হারিয়ে যাওয়া কালিকলম থেকে একটি ক্লাস নিয়েছিলাম, যে ক্লাসে আমরা অনেকগুলোই ক্লাস নিয়েছি, কিন্তু মূলত আগের দিনের ক্লাসে যতটুকু পড়েছি ততটুকু যদি একটুখানি আমরা ঝালিয়ে নিই তাহলে আমরা বুঝতে পারবো আজকের পড়াটা যেখান থেকে স্টার্ট হবে, তাহলে আমরা সহজে বুঝতে পারবো। তো আগের দিন আমরা পড়েছিলাম যে এখনকার বাচ্চাদের বা এখনকার স্টুডেন্টের তহবিলে প্রচুর রকমের পেন দেখতে পাওয়া যায়, বল পেন, ফাউন্টেন পেন, এরকম দেখতে পাওয়া যায়। কিন্তু লেখকরা যখন ছোট ছিলেন তখন তাদের কিন্তু কষ্ট করে কালি তৈরি করতে হতো, কঞ্চি, পাশের যে কঞ্চি তাকে সরু করে কেটে পেন তৈরি করতে হতো। এই হ্যাপাগুলো কিন্তু লেখকদেরকে কিন্তু লেখকদের ছিল। এবং আমরা দেখতে পেয়েছি যে তখন লেখকরা কালি এবং কলম তৈরি করলেও তাদের মধ্যে যে আনন্দ ছিল, এখনকার পেনগুলো কি হয়েছে, অ্যাভেলেবেল হয়ে গেছে, ফলে কি সেই চাহিদাটা কিন্তু বা গুরুত্বটা কোনোটাই কিন্তু নেই। ফলে আমরা দেখতে পাই যে এখনকার যুগের যে পকেট মার তারাও কিন্তু আর পেন হাত সাফাই করে না। এবং আমরা প্রসঙ্গত বলি উইলিয়াম জোন্স এবং কেরি সাহেবের কথাও কিন্তু আমরা এই প্রসঙ্গতেই পড়ি আগের দিনের ক্লাসে। এবং আমরা দেখতে পাই যে কেউ খোপায় গুজে রাখছে, বিশেষ করে মেয়েরা। ফলে ট্রাম থেকে নামতে গেলে কেউ চেঁচিয়ে বলছে যে ও দিদি আপনার খোপাতে তো পেন বা কলম। কেউ বা কানে গুজে রাখছে, বিশেষ করে দার্শনিক একটা মতবাদ বা দার্শনিকতা বোঝাতে কানে পেন গুজে রাখার একটা নিয়ম বা প্রথা কিন্তু চালু ছিল, সেটা আমরা কিন্তু আগের দিনের ক্লাসে দেখেছিলাম। এবং আমরা দেখেছিলাম যে কেউ বা মোজাতে, পায়ের মোজাতেও কিন্তু কলম কিন্তু লুকিয়ে রাখে বা কলম রাখে, বা কেউ বুক পকেটেও রাখে, সেগুলো আমরা পড়েছিলাম। এবং প্রসঙ্গত একটি প্রবন্ধের মধ্যে একটি লাইন খুব প্রসঙ্গত খুব উল্লেখযোগ্য ছিল, সেটা হচ্ছে কায়স্থদের চেনা যায় কলমের দ্বারা এবং গোফের দ্বারা কি চেনা যায়, রাজপুতদের চেনা যায়। কিন্তু এখনকার যুগে কলমই বা কি, কায়স্থই বা কি, আর রাজপুতই বা কি, আর গোফই বা কি, সকলেরই সব কিছু আছে। ফলে আর নির্দিষ্টভাবে চেনার কিন্তু কোনো উপায় নেই। এবং এই কলমের সূত্র ধরেই পকেটমাররা কিন্তু আর বা হাত সাফাই করতো পেন চুরি করে, সেটাও কিন্তু আর করে না। তাদের কাছে কলম এখন কিন্তু অস্পৃশ্যের দলে পড়ে গেছে। তো আগের দিনের ক্লাসে আমরা এইটুকু পড়েছিলাম। আজকে আমরা হারিয়ে যাওয়া কালিকলম থেকে আরেকটি ক্লাস করব। তো চলো ক্লাসটি শুরু করা যাক। দেখো আজকে আমরা এখান থেকে শুরু করব যে পণ্ডিতেরা বলেন কলমের দুনিয়ায় যা সত্যিকারের বিপ্লব ঘটায় তা হচ্ছে ফাউন্টেন পেন। এককালে বাংলায় তাকে বলা হতো ঝর্ণা কলম। নামটা রবীন্দ্রনাথের দেওয়াও হতে পারে। একদিন অফুরন্ত এই কালির ফোয়ারা যিনি খুলে দিয়েছিলেন তার নাম লুইস অ্যাডসন ওয়াটারম্যান। দেখো এখানে যে ঝর্ণা কলম বা ফাউন্টেন পেনের কথা বলা হচ্ছে সেটা রবীন্দ্রনাথ ঠাকুরের দেওয়া হতে পারে, এরকম একটা মনে করা হয়। কিন্তু এই অফুরন্ত এই কালির ফোয়ারা যিনি খুলে দিয়েছিলেন তার কিন্তু নামটা দেখো এখানে স্পষ্ট করে লেখা আছে যে লুইস অ্যাডসন ওয়াটারম্যান। সেকালের আরও অনেক ব্যবসায়ীর মতো তিনি দোয়াত কলম নিয়ে কাজে বের হতেন। একবার গিয়েছিলেন আর একজন ব্যবসায়ীর সঙ্গে চুক্তিপত্র সই করতে। দলিলটা কিছুটা লেখা হয়েছে এমন সময় দোয়াত হঠাৎ উপুর হয়ে পড়ে গেল কাগজে। আবার তিনি ছুটলেন কালির সন্ধানে। ফিরে এসে শোনেন ইতিমধ্যেই আর একজন তৎপর ব্যবসায়ী সাইসাবুদ
সাঙ্গ করে চুক্তিপত্র পাকা করে চলে গেছেন। বিমর্ষ ওয়াটারম্যান মনে মনে প্রতিজ্ঞা করলেন, আর নয়, এর একটা বিহিত তাকে করতেই হবে। জন্ম নিল ফাউন্টেন পেন। দেখো, ফাউন্টেন পেনের জন্মের যে ইতিবৃত্তি সেটাই কিন্তু এখানে বোঝানো হয়েছে বা ইতিহাসটা জানার জন্য আমাদেরকে বলেছে যে একটা কি হয়েছে, যে একটা কলম সেটা কিভাবে একটা বিপ্লব আনতে পারে। সেই বিপ্লবটা এনেছিল কে না ফাউন্টেন পেন। এককালে বাংলায় যাকে বলা হতো কি পেন না ঝর্ণা পেন। তাহলে এখানে প্রশ্ন হতে পারে ফাউন্টেন পেনের অপর নাম কি, বা ফাউন্টেন পেনকে আর কি কি নামে ডাকা হয়। তাহলে বলতে হবে ঝর্ণা কলম। নামটা কার দেওয়া হতে পারে বলে মনে করা হয়েছিল, তাহলে বলতে হবে রবীন্দ্রনাথ ঠাকুরের। তারপর দেখো, কিন্তু এই যে ঝর্ণা কলম বা ফাউন্টেন পেন এর এইটির নাম দিয়েছিল বা এইটির যে আবিষ্কার কে ছিলেন, তাহলে বলতে হবে লুইস অ্যাডসন ওয়াটারম্যান। আচ্ছা, এই যদি বলে যে এই ঝর্ণা কলমের উৎপত্তির ইতিহাসটা বলতে, তাহলে বলতে হবে যে একজন ব্যবসায়ীর সঙ্গে তিনি চুক্তিপত্র করছিলেন, কিন্তু সেই সময় সেই চুক্তিপত্রের কাগজে কি উল্টে যায়, দোয়াত উল্টে যায়। ফলে তিনি আবার কালির খোঁজে যখন বেরোন এবং ফিরে এসে শোনেন আরেকজন ব্যবসায়ী সেখানে কিন্তু চুক্তিপত্র করে ফেলেছেন, তখন তিনি মনে মনে কিন্তু একটা শপথ নেন, প্রতিজ্ঞা করেন, এবং এইভাবেই জন্ম নেয় ফাউন্টেন পেন। তারপর দেখো, আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন কেনার কথা। এবার লেখকের নিজের কথা বলছেন লেখক, যে ফাউন্টেন পেন তিনি কবে কিনেছিলেন, কিভাবে তার মাথায় এসেছিল, সেই সমস্ত কিছু। কি বলছে দেখো, দ্বিতীয় মহাযুদ্ধের বেশ কয়েক বছর পরের ঘটনা। কলকাতার কলেজ স্ট্রিটের একটা নামি দোকানে গিয়েছি একটা ফাউন্টেন পেন কিনবো বলে। কে গেছে না লেখক গেছেন। দোকানি জানতে চান কি কলম। এবার তার তো দোকানে প্রচুর স্টক, প্রচুর পেন, প্রচুর কলম এবং বিভিন্ন রকম কলম। তিনি এবার জানতে চান যে কি কলম। ব্যাস, ভ্যাবা চাকা খেয়ে গেলাম। আসলে কি, আমাদের যে জিনিসটার প্রতি নলেজ কম থাকে, সেই জিনিসটা হট করে যদি কেউ জানতে চান, তখন আমাদের এরকমই অবস্থা হয়। অনেক সময় আমরা কোনো দোকানে কোনো কিছু কিনতে গেলে, আমরা হয়তো কারোর জন্য উপহার কিনতে যাচ্ছি, তখন কি হয়, আমাদের কিন্তু বুঝতে পারি না যে আমরা কোনটা নেব, এটা নেব না আরেকটা নেব, না আরো একটা দেখে মনে হচ্ছে না এটাও তো ভালো লাগছে, এটাও তো ওকে ভালো লাগবে। তখন যে দোকানি থাকে তিনি বলেন যে আপনি নিজে ঠিক করুন কি কোনটা নেবেন, বা এইটার এই দাম, এটার ওই দাম, এরকম ভাবে এটার কোয়ালিটি এই, ওটার কোয়ালিটি এই, এরকম ভাবে আমাদের বোঝান। তো সেরকমই এখানে লেখক যখন ফাউন্টেন পেন কিনতে গেছিলেন, তখন তাকেও কিন্তু জিজ্ঞাসা করা হয় এবং জানতে চাওয়া হয়। ব্যাস, ভ্যাবা চাকা খেয়ে গেলাম। তিনি আউড়ে চলছেন পার্কার, শেফার্ড, ওয়াটারম্যান, সোয়ান, পাইলট, কোনটার কি দাম সঙ্গে সঙ্গে তাও তিনি মুখস্থ বলতে লাগলেন। অর্থাৎ পার্কার পেনের কত দাম, শেফার্ড পেনের কত দাম, ওয়াটারম্যানের পেনের কত দাম, সোয়ান পেনের কত দাম, পাইলট পেনের কত দাম, এর প্রত্যেকটার দাম আলাদা আলাদা করে কিন্তু তিনি মুখস্থ বলতে লাগলেন। আমার মুখের দিকে তাকিয়ে বুঝতে পারলেন আমার পকেটের অবস্থায়। এটা কিন্তু একদম সঠিক কথা, যে যাদের দোকান থাকে বা যারা ব্যবসা সঙ্গে যুক্ত থাকেন, তারা কিন্তু সহজেই বুঝতে পারেন কাস্টমার দেখলে যে তিনি কতটা সামর্থ্য নিয়ে এসেছেন, বা এটাও বুঝতে পারেন যে তিনি আজকে আদৌ জিনিসটা কিনবেন কিনা। তাহলে সে অনুপাতেই কিন্তু তিনি দেখান, কারণ তারা তো সেরকম ভাবে বিজনেসটা করেন, ফলে তারা বুঝতে পারেন খুব সহজেই। তবে সস্তার একটা পাইলট নিয়ে যাও। অর্থাৎ লেখকের যে পকেটের দৌড় কতটা, সেই পকেটের অবস্থা দেখে লেখকের মুখের দিকে তাকিয়ে বুঝতে পারলেন যে তার পকেটের অবস্থা কিরকম।
দিয়ে বলছেন যে তবে হ্যাঁ সস্তার একটা পাইলট নিয়ে যাও, জাপানি কলম। কলমটা কিরকম? জাপানি কলম, কিন্তু দারুণ। বলেই মুখ থেকে খাপটা সরিয়ে ধাঁ করে কলমটা ছুঁড়ে দিলেন টেবিলের এক পাশে দাঁড় করানো একটা কাঠের বোটের ওপর। অর্থাৎ আমরা অনেক সময় দেখবে নিশানা বা টার্গেট করি, এবং কোনো মেলায় টালায় গেলে বন্দুক দিয়ে কি করি, বেলুন ফাটাই, তাই না? তখন নিশানাটা কিন্তু টার্গেট করি। সেরকমই তিনিও কি করলেন, সেই যে পাইলট পেনের যে জাপানি কলম যেটি, তার মুখটাকে কি করলেন, খুললেন এবং মুখটা খুলে খাপটা সরিয়ে ধাঁ করে কলমটা ছুঁড়ে টেবিলের পাশে এক পাশে দাঁড় করানো একটা বোর্ডের দিকে ছুঁড়ে কিন্তু মারলেন। সার্কাসে খেলোয়াড় যেমন একজন জ্যান্ত মানুষকে বোর্ডের গায়ে দাঁড় করিয়ে ধারালো ছুরি ছুঁড়ে দেয় তার দিকে, ভঙ্গিটি সেই ঠিক সেরকম ছিল। তাহলে কি বলছে দেখো, সার্কাসে যখন আমরা দেখতে চাই তখন সার্কাসের যে খেলোয়াড় তারা তো জানে যে কিভাবে করলে কি কি হতে পারে, কিভাবে করলে কি না হতে পারে। তাই বলছে একজন জ্যান্ত মানুষকে বোর্ডের গায়ে দাঁড় করিয়ে ধারালো ছুরি ছুঁড়ে দেয় তার দিকে। তখন কি হয়, ভঙ্গিটি ঠিক সেরকমই ছিল, পেনটা ছোড়ার ভঙ্গিটাও কিন্তু সেরকমই ছিল। সার্কাসের খেলায় লোকটি শেষ পর্যন্ত অক্ষত থাকে, অর্থাৎ তার কোনো কিন্তু ক্ষত হয় না। সেরকমই পেনটারও কিন্তু কোনো ক্ষতি কিন্তু হবে না বা অক্ষতই থাকবে। দেখো কি বলছে, আমাকে অবাক করে তিনি কলমটি বোর্ড থেকে খুলে নিয়ে দেখালেন, এই দেখো নিব ঠিক আছে, দু এক ছত্র লিখেও দেখিয়ে দিলেন। অর্থাৎ পেনটা যে একদম সুরক্ষিত আছে সেটাই কিন্তু তিনি বোঝাতে ওই প্রক্রিয়াটা কিন্তু অবলম্বন করেছিলেন। আমি সেদিন সেই জাদু পাইলট নিয়ে ঘরে ফিরেছিলাম। পরে নামি দামি আরো নানা রকমের, নানা নামের, নানা জাতের ফাউন্টেন পেন হাতে এসেছে। অর্থাৎ প্রথম তাহলে পেন বা কলম তিনি কিন্তু কিনেছিলেন কি না, পাইলট পেন, জাপানি পেন যেটি বা জাপানি কলম যেটি। পরে নামি দামে অনেক নানা রকমের নানা জাতের ফাউন্টেন পেন এসেছে ঠিকই, তবে প্রথম কিন্তু পাইলট কলমই তিনি কিনেছেন। কিন্তু অনেক দিন পর্যন্ত বাঁচিয়ে রেখেছিলাম সেই জাপানি পাইলটকে। ফাউন্টেন পেনের এক বিপদ, তা লেখককে নেশাগ্রস্ত করে। অবশ্য যদি পয়সাওয়ালা লেখক হন, বিখ্যাত লেখক শৈলজানন্দ একবার আমাকে দেখিয়েছিলেন তার ফাউন্টেন সংগ্রহ। এখানে দেখো বিখ্যাত লেখক শৈলজানন্দ মানে শৈলজানন্দ মুখোপাধ্যায়ের কথা বোঝানো হচ্ছেন। তিনিও কিন্তু ফাউন্টেন পেন সংগ্রহ করে রাখতেন। ডজন দুয়েকের তো হবেই। পারকারি ছিল বেশ কয়েক রকম। শৈলজানন্দ বলেছিলেন, এই নেশা পেয়েছি আমি শরৎদার কাছ থেকে। শরৎদা বলতে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কাছ থেকে। হ্যাঁ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, তারও ছিল ফাউন্টেন পেনের নেশা। দেখো তাহলে কে কার কাছ থেকে এই নেশা পেয়েছেন ফাউন্টেন পেনের, না শরৎদার কাছ থেকে, অর্থাৎ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কাছ থেকে শৈলজানন্দ এই যে ফাউন্টেন পেনের যে নেশা, সেই নেশা কিন্তু পেয়েছেন। এবং লেখকও কিন্তু সেই পাইলট পেনটিকে কিন্তু অনেক দিন বাঁচিয়ে রেখেছিলেন। অর্থাৎ তারও যে একটা আকর্ষণ ছিল পাইলট পেনের প্রতি, সেটা আমরা স্পষ্টই বুঝতে পারি। দেখো এখান থেকে বেশ কিছু শর্ট কোশ্চেন আসবে, সেগুলো আমরা একটু আলোচনা করে নিই। দেখো কি বলছে, মনে পড়ে, আমার মনে পড়ে, লেখকের কি মনে পড়ে? তাহলে বলতে হবে প্রথম ফাউন্টেন কেনার কথা। ফাউন্টেন কেনা হয়েছিল কবে, না দ্বিতীয় মহাযুদ্ধের বেশ কয়েক বছর পরের ঘটনা। আচ্ছা, তারপর কোন দোকানে লেখক ফাউন্টেন পেন কিনবো বলে গেছিলেন? তাহলে বলতে হবে কলকাতার কলেজ স্ট্রিটের একটা নামি দোকানে। লেখকের সামনে দোকানি বা দোকানদার কোন কোন পেনের নাম উল্লেখ করেছিলেন? তাহলে বলতে হবে পার্কার, শেফার্ড, ওয়াটারম্যান, সোয়ান, পাইলট ইত্যাদি। লেখক এতগুলো পেনের নাম শুনে
কিরকম হয়ে গেছিলেন? তাহলে বলতে হবে ভ্যাবা চাকা খেয়ে গেছিলেন। তারপরে দোকানের মুখে এতগুলো পেনের নাম শোনার সঙ্গে সঙ্গে আর কি শুনতে পেয়েছিলেন লেখক? তাহলে বলতে হবে পেনগুলির দাম। আচ্ছা, দোকানি বা দোকানদার লেখকের কি দেখে বুঝতে পেরেছিলেন তার পকেটের অবস্থা? তাহলে বলতে হবে যে মুখের দিকে তাকিয়ে। এবং তারপরে কোশ্চেন যে পকেটের অবস্থা দেখে দোকানদার কি নিয়ে যেতে বলেছিলেন? তাহলে বলতে হবে পাইলট নিয়ে যেতে বলেছিলেন। পাইলট কি ধরনের পেন? তাহলে বলতে হবে জাপানি কলম। তারপরে পেনটি এমনভাবে ছোড়া হয়েছিল, ঠিক কেমন ভঙ্গিতে ছোড়া হয়েছিল? তাহলে বলতে হবে যে সার্কাসে খেলোয়াড় যেমন একজন শান্ত মানুষকে বোর্ডের গায়ে দাঁড় করিয়ে ধারালো ছুরি ছোড়েন, ভঙ্গিটি সেরকমই ছিল। তারপরে সেই বোর্ডের গায়ে লাগা কলম দিয়ে দোকানদার ক ছত্র লিখেছিলেন? তাহলে বলতে হবে 2-1 ছত্র লিখেছিলেন। শর্ট কোশ্চেন এরকমই হবে, টেক্সট ভিত্তিক, একদম ভেতর থেকে খুঁটিয়ে পড়তে হবে তার জন্য। তারপরে আমি সেই দিন কি নিয়ে ঘরে ফিরেছিলাম? তাহলে বলতে হবে জাদু পাইলট নিয়েই ঘরে ফিরেছিলাম। আচ্ছা, তারপরে কোশ্চেন, এই জাপানি পাইলটের নেশা আছে এমন দুজন বিখ্যাত লেখকের নাম বলো? তাহলে বলতে হবে একটা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আর একটা শৈলজানন্দ মুখোপাধ্যায়। শৈলজানন্দ মুখোপাধ্যায়ের কাছে ফাউন্টেন পেনের কত সংখ্যক ফাউন্টেন পেন ছিলেন? তাহলে বলতে হবে ডজন 2-1 তো হবেই। পার্কার তাহলে কিরকম ছিলেন? পার্কার পেন ছিলেন বেশ কয়েক রকম। শৈলজানন্দ এই ফাউন্টেন পেনের নেশা কার কাছ থেকে পেয়েছিলেন? তাহলে বলতে হবে শরৎদার কাছ থেকে। আচ্ছা, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়েরও কিসের নেশা ছিল? তাহলে বলতে হবে এই ফাউন্টেন পেনের নেশা ছিল। তারপরে দেখো, এখান থেকে এই শর্ট কোশ্চেনগুলো হবে এবং কোশ্চেনগুলো ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ টেক্সট ভিত্তিক কোশ্চেন আসবে, তোমাদেরকে খুঁটিয়ে পড়তে হবে তার জন্য। তারপরে দেখো, আদিতে ফাউন্টেন পেনের নাম ছিল রিজার্ভার পেন। ওয়াটারম্যান তাকেই অনেক উন্নত করে তৈরি করেছিলেন ফাউন্টেন পেন। আমাদের ঝর্ণা কলম। গাঁয়ের ছেলে আমি অবশ্য ফাউন্টেন পেন হাতে তুলে নিয়েছি অনেক পরে। আমি ছিলাম কালি কলমের ভক্ত, অর্থাৎ দোয়াত আর নিবের কলমের। বাঁশের বা কঞ্চির কলমকে ছুটি দিই শহরের হাই স্কুলে ভর্তির পর। অর্থাৎ আমরা তো জেনেছিলাম আগের ক্লাসগুলোতে যে তিনি কিভাবে একটা বাঁশকে কেটে তার মুখটা সরু কঞ্চিটাকে বড়দের সাহায্য নিয়ে কেটে কিভাবে পেন বা কলম তৈরি করতেন যাতে একবারে অনেক কালি না বেরিয়ে যায় একেবারে। তারপরে কলম কি করে তৈরি করতেন, যে ওই উনুনের মধ্যে চাপিয়ে লাউ পাতা দিয়ে ঘষে সেটার মধ্যে হরিতকি দিয়ে আতপ চালকে পুড়িয়ে বেটে সেইভাবে যে তৈরি করা, সেই সমস্ত কিছুর কথা আমরা কিন্তু পড়েছিলাম। দেখো বলছে বাঁশের বা কঞ্চির কলমকে ছুটি দিয়ে শহরে হাই স্কুলে ভর্তির পর কালি বানানোই বন্ধ তখন। কাঁচের দোয়াতে আমরা কালি বানাতাম কালির ট্যাবলেট বা বড়িগুলি দিয়ে। দেখো কি বলছে, কাঁচের যে দোয়াত, ছোট ছোট কাঁচের দোয়াত, সেই দোয়াতে এবার কলম তৈরির জন্য কি এলো না ট্যাবলেট এলো বা বড়ি এলো। ওই বড়িটাকে গুলে দিতেন, তাহলে কালি তৈরি হয়ে যেত। লাল নীল 2 রকম বড়ি পাওয়া যেত। কি কি কালার পাওয়া যেত? লাল আর নীল। অবশ্য তৈরি কালিও পাওয়া যেত দোয়াতে এবং বোতলে। তাদের বাহারি সব নাম, কাজল কালি, সুলেখা ইত্যাদি। মানে কালির যে বোতল তাদেরও আবার নাম রয়েছে। বিদেশি কালিও পাওয়া যেত, তবে তা প্রধানত ফাউন্টেন পেনের জন্য। নিব এবং হ্যান্ডেলও ছিল রকমারি। সুচালো মুখের নিবের মতো ছিল চওড়া মুখের নিব, যার যেমনটি চাই। বলছে নিব আর হ্যান্ডেলও ছিল রকমারি, মানে কিরকম পেনটা হবে সেরকম। সুচালো মুখের নিবের মতো, চওড়া মুখের নিবের মতো, যার যেরকম পছন্দ সেরকম কালি বা কলম নেওয়া হতো, পেন কেনা হতো। নিব এবং হ্যান্ডেল তাই ছিল রকমারি। তারপরে দেখো, হ্যাঁ
বিদেশে উন্নত ধরনের নিবও বের হয়েছিল একরকম, সেসব গরুর শিং নয়তো কচ্ছপের খোল কেটে তৈরি, খুব টেকসই, পালকের কলম তাড়াতাড়ি ভোঁতা হয়ে যায়, তাই এই ব্যবস্থা। কখনো বা শিংয়ের নিবের মুখে বসানো হতো হিরে। ফাউন্টেন পেনের প্ল্যাটিনাম, সোনা এইসব দিয়ে মুড়ে তাকে আরো দামি, আরো পোক্ত করা হতো। অর্থাৎ ফাউন্টেন পেনটাকেও প্ল্যাটিনাম বা হিরে বসিয়ে কি করা হতো, বা সোনা বসিয়ে কি করা হতো, তাকে মুড়ে দেওয়া হতো এবং আরো বেশি দামি করা হতো, আরো পোক্ত করা হতো। এই সব করে রকমারি চেহারার সস্তা দামি ফাউন্টেন পেন বাজারে ছেড়ে ক্রমে হটিয়ে দেওয়া হতো দোয়াত আর কলমকে। আমরা যখন কলেজে পড়েছি তখন বলতে গেলে সব পড়ুয়ার পকেটেই ফাউন্টেন পেন, কঞ্চির কলম, খাগের কলম, পালকের কলম সব উধাও। সেই সঙ্গে শিক্ষিত ঘরে কিংবা অফিসে আদালতে টেবিল থেকে উধাও জোড়া দোয়াত কলম। অর্থাৎ দোয়াত আর কলমের যে কম্বিনেশন সেটা কিন্তু উঠে যাচ্ছে। সেগুলো সাজিয়ে রাখবার আসবাব, অর্থাৎ সাজিয়ে রাখবার জন্য ব্যবহৃত হতো। কালির আধার, ব্লটিং পেপার সব এক সময় লেখা শুকানো হতো বালি দিয়ে, পরে ব্লটিং পেপারে, সব মিলিয়ে লেখালেখি রীতিমতো ছোটখাটো একটা অনুষ্ঠান। মানে কালি আর কলম কিভাবে আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে তারই কিন্তু একটা পথ চলা, সেটাই কিন্তু লেখক বোঝাচ্ছেন। দেখো বলছে যে এখানে বলছে আদিতেই ফাউন্টেন পেনকে আমরা কি নামে ডাকতেন লেখকরা, না রিজার্ভার পেন বলে। তাহলে এখান থেকে প্রথম শর্ট কোশ্চেন, এই প্যারাগ্রাফ থেকে প্রথম শর্ট কোশ্চেন এটাই হবে, যা ফাউন্টেন পেনের অপর নাম কি, তাহলে বলতে হবে রিজার্ভার পেন। তারপরে ওয়াটারম্যান তাকে উন্নত করে কি নাম দিয়েছিলেন, তাহলে বলতে হবে ফাউন্টেন পেন, বা ফাউন্টেন পেনের তাহলে নামকর্তা কে ছিলেন, ওয়াটারম্যান। আচ্ছা, এই রিজার্ভার পেনকে লেখকরা কি বলতেন, ঝর্ণা কলমও বলতেন। তারপরে লেখক কিসের ভক্ত ছিলেন, তাহলে বলতে হবে কালি আর কলমের ভক্ত ছিলেন, অর্থাৎ দোয়াত আর নিবের কলমের। তারপরে বাঁশের বা কঞ্চির কলমকে ছুটি দিয়েছিল লেখক কবে, তাহলে বলতে হবে শহরে হাই স্কুলে ভর্তির পর। তখন কি বানানো বন্ধ, তাহলে বলতে হবে কালি বানানো বন্ধ। তারপরে কালি বানানোর জন্য কিসের দোয়াত ব্যবহৃত হতো, কাঁচের দোয়াত ব্যবহৃত হতো। কালি কিভাবে তৈরি করা হতো, তাহলে বলতে হবে যে বড়ি বা ট্যাবলেট দিয়ে তৈরি করা হতো। আচ্ছা, কি কি কালারের বা কি কি রঙের কালি পাওয়া যেত, তাহলে বলতে হবে লাল আর নীল। তারপরে অবশ্য আর কোথায় কালি পাওয়া যেত, তাহলে বলতে হবে দোয়াতে আর বোতলে। এই বোতল বা দোয়াতের নাম কি ছিল, তাহলে বলতে হবে কাজল কালি আর সুলেখা। আর কি কালি পাওয়া যেত, তাহলে বলতে হবে বিদেশি কালিও পাওয়া যেত, তবে সেটা কিসের জন্য, না ফাউন্টেন পেনের জন্য। পেনের রকমারির পাশাপাশি আর কিসের রকমারি দেখতে পাওয়া যেত, তাহলে বলতে হবে হ্যান্ডেল আর নিবের। কি কি ধরনের নিব পাওয়া যেত, তাহলে বলতে হবে সুচালো মুখের নিবের মতো একটা চওড়া মুখের নিবও পাওয়া যেত, যার যেমনটি চাই। তারপরে এই যে নিব তৈরি করা হতো সেটা কি দিয়ে, তাহলে বলতে হবে যে, বা কিভাবে প্রস্তুতি করা হতো, তাহলে বলতে হবে যে গরুর শিং নয়তো কচ্ছপের খোল কেটে তৈরি করা হতো। তারপরে পালকের কলম খুব তাড়াতাড়ি কি হয়ে যেত, তাহলে বলতে হবে ভোঁতা হয়ে যেত। তারপরে শিংয়ের নিবের মুখে কি বসানো হতো, তাহলে বলতে হবে যে হিরে বসানো হতো। ফাউন্টেন পেন কি দিয়ে মোড়ানো হতো, তাহলে বলতে হবে ফাউন্টেন পেন প্ল্যাটিনাম আর সোনা দিয়ে মোড়ানো হতো। তারপরে এই ফাউন্টেন পেন বাজারে যখনই আসতে শুরু করলো তখনই কি হারিয়ে যেতে শুরু করলো, তাহলে বলতে হবে কলম আর দোয়াত।
লেখক যখন কলেজে পড়ছেন তখন সবার বুক পকেটে কি থাকতো না ফাউন্টেন পেন থাকতো। তারপরে সব থেকে উধাও হয়ে যায় কি কি পেন, তাহলে বলতে হবে কঞ্চির কলম, খগের কলম আর পালকের কলম। আচ্ছা, সাজিয়ে রাখবার আসবাবপত্র হিসেবে কি রাখা হতো, তাহলে বলতে হবে জোড়া দোয়াত কলম। আর কি উধাও হয়ে যাচ্ছে না কালির আধার আর ব্লটিং পেপার সবই। আগে কি দিয়ে লেখা শুকানো হতো বা কালি শুকানো হতো, তাহলে বলতে হবে বালি দিয়ে। এখন কি দিয়ে লেখক কি বলছেন যে এখন কি দিয়ে তাহলে কালি শুকানো হয়, ব্লটিং পেপার দিয়ে। সব মিলিয়ে লেখালেখির রীতি মতো একটা কিসের মতো ছিল না অনুষ্ঠানের মতো ছিল। অর্থাৎ দেখো, এই যে লেখক বলছেন যে একটা স্মৃতি, যে লেখকরা কিভাবে ছোটবেলা থেকে কি তৈরি করতেন, কালি তৈরি করতেন। যে আগে তো আমরা আগের দিনের ক্লাসে কি বললাম, যে আগে তো প্রচুর ধরনের অনেক খেটে তৈরি করা হতো কালি, যেমন টিনে ত্রিফলা, শিমুলছালা, শাকদুগ্ধে করিমেলা, লৌহ পাত্রে লোহাই খুশি, ছিঁড়ে পত্র না যায় মশে। অর্থাৎ ত্রিফলা দিয়ে তার মধ্যে ছাগলের দুধ মিশিয়ে লৌহর পাত্রে সেটাকে ঘষে ভালো করে এমন কালি তৈরি করা হতো যে পত্র ছেড়ে যেত কিন্তু মসি অর্থাৎ কালি উঠতো না। কিন্তু লেখকদের আমলে কি হলো, লেখকদের আমলে কিন্তু অত শত করার কিন্তু সময় কারোর ছিল না বা লেখকরাও করতে পারতেন না। ফলে তারা কিভাবে তৈরি করতেন, তারা বাড়ির যে কাঠের উনুনে রান্না হতো, সেই উনুনের যে কড়াই চাপানো থাকতো, সেই কড়াইয়ে যে কালি জমতো সেটাকে লাউ পাতা দিয়ে ঘষে সেটা একটা পাথরের বাটিতে গুলে রাখতো, যার মধ্যে আবার হরিতকি দেওয়া হতো। হরিতকি ভীষণ কালো সেই জন্য। এবং কিছু কিছু সময় আবার মাকে বলে তারা লেখকরা কি করাতেন, আতপ চালকে ভেজে পুড়িয়ে তা বেটেও মেশানো হতো এবং একটা খুন্তির গোড়াটাকে এত কষকষে করে গরম করা হতো যে অল্প জল সেটাকে যখনই ছ্যাঁক করে দেওয়া হতো টকবক টকবক করে ফুটতে শুরু করতো এবং সেটাকে ঢেলে রাখা হতো ন্যাকড়ায় ছেঁকে, সেটাই হয়ে যেত তাদের কালি। কিন্তু এখন দেখা যাচ্ছে সেই পেনের যখনই রকমারি চলে আসছে তখনই কিন্তু কি হয়ে যাচ্ছে, তখনই কিন্তু সেই কলমের যে অস্তিত্ব বা কালির যে অস্তিত্ব সেটা গিয়ে কিন্তু বিলুপ্তির পথে ঠেকেছে। এবং লেখক বলছেন যে এখনকার বাচ্চাদের তহবিলে প্রচুর ধরনের কলম দেখতে পাওয়া যায় বা পাওয়া গেলেও লেখকরা কিন্তু যখন অনেক পরে কিন্তু পেন বা কলম হাতে তুলে নিয়েছেন। যখন তারা কি করতেন না, যখন তারা কলেজে পড়তেন বা এবং লেখক বলছেন যে স্কুলে যখন পড়তেন তখনও কিন্তু কি কালি তৈরি হতো, তখন আর ওই অত কষ্ট করে কালি তৈরি করা হতো না। তখন একটা কাঁচের যে দোয়াত, সেই দোয়াতে কি পাওয়া যেত, বড়ি পাওয়া যেত, সেটাকে গুলে নিত লাল আর নীল কালারের। সেটা দিয়েই তারা কি করতো, তারা লিখতো, লেখালেখি করতো। এবং আমরা দেখতে পেলাম যে যখন কলেজে পড়ছেন তখন তারা কিন্তু ওই ফাউন্টেন পেনের যে অস্তিত্বটাকে কিন্তু আনছেন, লেখকরাও আনছেন। এবং প্রত্যেকের কাছে তখন বুক পকেটে কি রাখা থাকতো, সেই পেন, ফাউন্টেন পেন। যে পেনটার অপর নাম কি ছিল না ঝর্ণা কলম। এই ঝর্ণা কলম বা ফাউন্টেন পেনের নেশাটাও কিন্তু শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছিল, আজকের ক্লাসে আমরা দেখলাম। এবং সেই নেশাটা আবার পেয়েছিল শৈলজানন্দ মুখোপাধ্যায় শরৎবাবুর কাছ থেকে বা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কাছ থেকে। তিনিও ফাউন্টেন পেনের নেশা ছিল, তারও কিন্তু ফাউন্টেন পেনের তাহলে নেশা ছিল। অর্থাৎ এই যে পেন, সেই পেনটা যখন লেখক কি হচ্ছে ছোটবেলা থেকে যেহেতু দোয়াত আর কলমেই লিখে অভ্যস্ত, পেন যখন তিনি হঠাৎ কিনতে যাচ্ছেন তখন কি হচ্ছেন, তখন কিন্তু লেখক ভ্যাবাচাকা খেয়ে যাচ্ছেন। কারণ দোকানি প্রচুর নাম বলছেন, পার্কার, তারপরে শেফার্ড, ওয়াটারম্যান, সোয়ান, পাইলট, সব ধরনের নাম বলছেন, কিন্তু কোনটার কি দাম সেটাও বলে দিচ্ছেন সঙ্গে সঙ্গে। কিন্তু লেখক কোথাও গিয়ে কিন্তু একটা ভ্যাবাচাকা খেয়ে যাচ্ছেন এবং দোকানি তার পকেটের অবস্থা বুঝতে পেরে
তখন তাকে পাইলট পেনের একটা সাজেশন দিলেন, সেটাও কিন্তু আমরা দেখতে পেলাম। এবং এই যে একটা পেন সংক্রান্ত বা কলম সংক্রান্ত একটা যে আস্তে আস্তে কালি কলম তারপরে প্রস্তুত করা থেকে শুরু করে সেটাকে ভালোভাবে ব্যবহৃত হওয়া থেকে শুরু করে সেটা আস্তে 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 বিলুপ্তির পথে কিভাবে ঠেকছে, এবং সেখান থেকেই কলম কিভাবে পুরো বাজারটাকে কভার করছে, সেটাই কিন্তু লেখক শিপান্থ বা আমরা বলতে পারি শিপান্থ বা নিখিল সরকার কিন্তু এই হারিয়ে যাওয়া কালি কলমে দেখাচ্ছেন যে একটা পেন, একটা কলম, একটা দোয়াত, সেটা আস্তে আস্তে বিলুপ্তি হয়ে গিয়ে পেন সর্বত্র ছড়িয়ে যাচ্ছে, সবার মধ্যে ছড়িয়ে যাচ্ছে। এবং এই যে লেখালেখির যে বিষয়টা, সেটাও যে একটা অনুষ্ঠানের মতো বিষয় হয়ে যাচ্ছে। এবং আস্তে আস্তে সেই দোয়াতটা কি হচ্ছে, সেই দোয়াতটা কিন্তু সাজাবার একটা কি হচ্ছে, সাজিয়ে রাখবার একটা আসবাবপত্র হিসাবে তৈরি হচ্ছে। যেমন আমরা কোথাও ঘুরতে গেলে বাড়ি সাজানোর জন্য অনেক কিছু কিনে আনি, সেরকমই জোড়া দোয়াত, কলম, এগুলো কিন্তু সাজানোর জন্য, সাজিয়ে রাখবার আসবাবপত্র হিসাবে কিন্তু বাড়িতে কিন্তু বা অফিসে আদালতে কিন্তু সাজানো হচ্ছে। মানে কলমটা কোথাও কি এখন আর প্রয়োজনীয়তা বা দোয়াতটা এখন আর কোথাও কি প্রয়োজনীয়তাই ঠেকছে না, তখন সেটা হয়ে যাচ্ছে মানুষের শৌখিনতার একটা প্রতীক, একটা ঐতিহ্যকে ধরে রাখার জন্য তাকে সাজিয়ে রাখা হচ্ছে। তখন সেটা কিন্তু কোনো কাজে আসছে না, অর্থাৎ কালি কলম আর কিন্তু কোনো কাজে আসছে না। কাজে আসছে কি, সেই ফাউন্টেন পেন, যে পেনটি অনেক পরে বাজারে এলো এবং সর্বত্র আস্তে আস্তে ছড়িয়ে গেল, এবং সেখান থেকে বিলুপ্তি হয়ে গেল কি, সেখান থেকে বিলুপ্তি হয়ে গেল এই দোয়াত কলম। তো আজকের ক্লাসটি আমাদের এখানেই শেষ হচ্ছে।